আসসালামু আলাইকুম। এমএ শেষ পূর্বের ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি পরিবারের সবাইকে নিয়ে তোমরা নিরাপদে আছো, সুস্থ আছো, বাসায় আছো। এমএ শেষ পূর্বে আমার কোর্স দক্ষিণ এশিয়ার জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী আন্দোলন ঊনবিংশ ও বিংশ শতাব্দী। আমার আজকের আলোচনার বিষয় ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর আবির্ভাব। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মোহনদাস করমচাঁদ গান্ধী এক অবিস্মরণীয় নাম। তার জীবন আদর্শ, নীতি ও কর্মপদ্ধতি ভারতীয় জাতীয়তাবাদে এক আমূল পরিবর্তন ঘটায়। অহিংস সত্যাগ্রহ, অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন ইত্যাদির মাধ্যমে তিনি রাজনৈতিক সাফল্য অর্জন করেন। মহাত্মা গান্ধী 1869 সালে 2 অক্টোবর পোরবন্দরের হিন্দু মোদ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দরের দেওয়ার বা প্রধানমন্ত্রী। তার মায়ের নাম পুতলিবা করমচাঁদ। ধার্মিক মায়ের সাথে এবং গুজরাটের জৈন প্রভাবিত পরিবেশে থেকে গান্ধী ছোটবেলা থেকেই জীবের প্রতি অহিংসা, নিরামিষ ভোজন, আত্মশুদ্ধির জন্য উপবাস থাকা, বিভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতি পারস্পরিক সহিষ্ণুতা ইত্যাদি শিক্ষা লাভ করেন। 1883 খ্রিস্টাব্দে মাত্র 13 বছর বয়সে তার বাবা মায়ের পছন্দে কস্তুরবা মাখনজির সাথে বিয়ে সম্পন্ন হয়। মহাত্মা গান্ধী পোরবন্দর ও রাজকোটে মাঝারি মানের ছাত্র ছিলেন। গুজরাটের ভবনগরের সামালদার কলেজ থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। 18 বছর বয়সে 1888 খ্রিস্টাব্দে গান্ধী ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যান। 1891 খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বদেশে ফিরে আসেন এবং মুম্বাই হাইকোর্টে কিছুদিন ওকালতি করেন। 1893 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার ব্যবসায়ী দাদা আবদুল্লাহ কোম্পানির পক্ষে মামলা পরিচালনার জন্য গান্ধী দক্ষিণ আফ্রিকায় যান। দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ অধিবাসীদের উপর শ্বেতাঙ্গদের অত্যাচার ও নিপীড়ন দেখে গান্ধীজি বিচলিত হয়ে পড়েন। সেখানকার বর্ণবিদ্বেষের অবসান ঘটানোর জন্য তিনি সমস্ত কৃষ্ণাঙ্গ অধিবাসীদের সংঘবদ্ধ করে তাদের মধ্যে আত্মসচেতনতা, পরিচ্ছন্নতা, সততা এবং নিয়ম নিষ্ঠাবোধ সঞ্চারে সচেষ্ট হন। তাদের স্বার্থের পরিপন্থী নাটাল সরকারের আনা সকল প্রকার আইনের বিরোধিতা করে জনমত সংগঠিত করতে থাকেন। এ সময়ে নাটাল পার্লামেন্টে ভারতীয়দের প্রতিনিধিত্ব করার অধিকার খর্ব করা হয় ও দক্ষিণ আফ্রিকায় চুক্তি নবায়নে অরাজি ভাড়াটে শ্রমিকদের উপর মাথাপিছু 3 পাউন্ড হারে কর ধার্য করা হয়। গান্ধীজি এই উভয় প্রস্তাবের বিরোধিতা করে দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের নিয়ে তুমুল গণ আন্দোলন গড়ে তোলেন। উপরন্তু ট্রান্সভাল সরকার দক্ষিণ আফ্রিকার এশিয়াবাসীদের অরেজিস্ট্রিকৃত সকল বিবাহকে অসিদ্ধ বলে বাতিল করে। ভারতীয় শ্রমিকদের মাথাপিছু 3 পাউন্ড হারে কর দিতে বাধ্য করা হয়। গান্ধীজি এসবের বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দেন। সত্যাগ্রহ হল এক ধরনের অহিংস প্রতিরোধ যাতে সত্যাগ্রহীকে অন্যায়কারীর আঘাত ও নির্যাতন হাসিমুখে বরণ করতে হয়, এমনকি সকল প্ররোচনাতেও তাকে নিজ আদর্শ ও নিষ্ঠার প্রতি অবিচল থাকতে হয়। সে সময় দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী সরকারের বিরুদ্ধে গান্ধীজির আন্দোলন তাকে চূড়ান্ত জয় এনে দিয়েছিল। সংগঠিত ভারতীয়দের প্রবল আন্দোলন ও জনমতের চাপে পড়ে দক্ষিণ আফ্রিকার সরকার
শেষ পর্যন্ত কৃষ্ণাঙ্গ অধিবাসীদের সঙ্গে একটা সমঝোতায় আসতে বাধ্য হয়। দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে গান্ধীজির সত্যাগ্রহের প্রয়োগ এবং সাফল্য তাকে ভারতীয় রাজনীতির পাদপ্রদীপের আলোয় এনে হাজির করে। কংগ্রেস নেতা মহামতি গোখেল তাকে ভারতে আসার আমন্ত্রণ জানালে 1915 খ্রিস্টাব্দের জানুয়ারিতে তিনি ভারতে প্রত্যাবর্তন করেন। ভারতীয় রাজনীতিতে তখনও চরমপন্থীদের প্রাধান্য থাকায় গান্ধীজি গুজরাটে ফিরে যান। সবরমতী নদীর তীরে সত্যাগ্রহ আশ্রম প্রতিষ্ঠিত করে তিনি তার অনুসারীদের সত্যাগ্রহের আদর্শ পদ্ধতি শিক্ষা দিতে মনোনিবেশ করেন। গান্ধী উত্তর বিহারের চম্পারণের কৃষকদের দুঃখ দুর্দশা দূর করার জন্য 1917 খ্রিস্টাব্দে তাদের পাশে দাঁড়ান। তিনি সেখানকার নীল চাষীদের দুঃখ দুর্দশা ও অসন্তোষের কথা শোনেন। বিহারের চম্পারণে 3 কাঠিয়া প্রথা অনুসারে নীলকর সাহেবরা কৃষকের জমির 20 ভাগের 3 ভাগ বা বিঘা প্রতি 3 কাঠাতে নীলকর চাষ করতে বাধ্য করতেন। চম্পারণের কৃষকদের দুঃখ দুর্দশার অবসানকল্পে ও ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে 1917 খ্রিস্টাব্দের এপ্রিলে গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। তার অসাধারণ দৃঢ়তার ফলে সরকার নীল চাষীদের উপর সর্বপ্রকার জুলুম বন্ধ করতে বাধ্য হন। 1918 খ্রিস্টাব্দে গুজরাটের খেদা জেলায় খরার কারণে দুর্ভিক্ষ দেখা দেয়। গান্ধী খরাপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জমি খাজনা প্রদান বন্ধ করতে বলেন। গান্ধীজির আন্দোলনের ফলে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার খাজনা মওকুফ করতে বাধ্য হন। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার দমন পীড়নের মাধ্যমে সকল প্রকার গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ এবং সন্ত্রাসবাদ দমনে সচেষ্ট হন। এ উদ্দেশ্যে ব্রিটিশ সরকার বিচারপতি রাওলাটের নেতৃত্বে একটি কমিশন গঠন করেন। ভারতীয়দের হিংসাত্মক আন্দোলন থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা করতে কমিশন কতগুলো সুপারিশ করে। সেই সুপারিশসমূহের উপর ভিত্তি করে 1919 খ্রিস্টাব্দের 18 মার্চ ব্রিটিশ সরকার এক সন্ত্রাসবাদ বিরোধী এবং দমনমূলক আইন প্রণয়ন করে, যা কুখ্যাত রাওলাট আইন নামে পরিচিত। এই আইনে জনগণের স্বাধীনতা ও অধিকার হরণ করা হয়, সরকার বিরোধী যে কোনো প্রচার কার্যকে দণ্ডনীয় অপরাধ বলে চিহ্নিত করা হয় এবং কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়াই যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় ও বিনা বিচারে গ্রেপ্তার ও যতদিন খুশি আটক রাখার অবাধ ক্ষমতা ও ঘরবাড়ি তল্লাশের অধিকার সরকারকে দেওয়া হয়। এই আইনের মাধ্যমে ভারতীয়দের ন্যায় বিচার লাভের অধিকার সম্পূর্ণরূপে কেড়ে নেওয়া হয়েছিল। তাই রাওলাট আইনকে কালাকানুন বলা হয়। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয় এবং সরকার সাধারণ আইনের প্রয়োগ স্থগিত রেখে জনসাধারণকে চরম পুলিশি ও প্রশাসনিক অত্যাচার ও নির্যাতনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। জনমনে এই আইনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ভারতীয়দের জাতীয় স্বার্থ বিরোধী এই আইনের বিরুদ্ধে চারিদিকে তীব্র প্রতিবাদ গড়ে ওঠে। ব্রিটিশ সরকার সভা সমিতি ও জামায়াতের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেন। 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের সংরক্ষিত উদ্যানে প্রতিবাদ সভায় মিলিত হন সাধারণ জনগণ। অমৃতসরের শাসনকর্তা জেনারেল ডায়ারের নির্দেশে কোনো রকম সতর্কবার্তা ছাড়া নির্বিচারে গুলিবর্ষণ করলে বহু মানুষ হতাহত হয়। গান্ধীজি এই ঘটনায় মর্মাহত হন এবং দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেন। 1919 খ্রিস্টাব্দে মুসলমানরা তুরস্কের খিলাফত প্রশ্নকে সমর্থন করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। গান্ধীজি খিলাফত আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ছিলেন। 1919 খ্রিস্টাব্দের নভেম্বরে দিল্লিতে গান্ধী সভাপতিত্বে সর্বভারতীয় খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে হিন্দু ও মুসলিম নেতৃবৃন্দ যৌথভাবে খিলাফত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করেন। 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু হলে খিলাফত আন্দোলন এর সাথে যুক্ত করা হয়।
1920 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর নাগপুরে অনুষ্ঠিত কংগ্রেসের একটি বিশেষ অধিবেশনে গান্ধীজি অসহযোগ আন্দোলনের প্রস্তাব উত্থাপন করেন। সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে সরকারের সঙ্গে অসহযোগিতা করে ভারতের ব্রিটিশ শাসনকে ব্যর্থ করে দেওয়া ছিল গান্ধীজির অসহযোগ আন্দোলনের মূল লক্ষ্য। গান্ধীজি কয়েকটি বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য তার অহিংস অসহযোগ আন্দোলন শুরু করার প্রস্তাব সকলের সামনে ব্যক্ত করেন। এই উদ্দেশ্যগুলো হলো: 1. খিলাফত সমস্যার যথাযথ সমাধানের দাবি। 2. ব্রিটিশ সরকারের দমনমূলক আইনের বিরোধিতা করা। 3. জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো ও পাঞ্জাবে নিষ্ঠুর পুলিশি তাণ্ডবের জন্য দায়ী জেনারেল ডায়ের সমস্ত অপরাধীদের উপযুক্ত শাস্তি বিধান করা। 4. ভারতবাসীর প্রতি ব্রিটিশের সমস্ত অন্যায় বিচারের চিরস্থায়ী প্রতিকার বিধান করা। 5. 1 বছরের মধ্যে স্বরাজ অর্জন করা। 6. অস্পৃশ্যতা দূরীকরণ, মাদক বর্জন এবং সমগ্র জাতিকে শৃঙ্খলা পরায়ণ ও যাবতীয় ত্যাগ স্বীকারে প্রস্তুত করে তোলা। এই কর্মসূচির নেতিবাচক দিক ছিল: আইনসভা ও সরকারি অফিস আদালত বর্জন করা, সরকারি উপাধি, পদক, খেতাব, সমস্ত সরকারি অনুষ্ঠান বর্জন করা, সরকারি স্কুল কলেজ থেকে ছেলে মেয়েদের নাম প্রত্যাহার করা, সমস্ত বিদেশি পণ্যদ্রব্য বর্জন করা, সরকার কর্তৃক মনোনীত সদস্যপদ বর্জন করা, সকল শ্রেণীর সামরিক ও বেসামরিক সরকারি কর্মচারী বিদেশ গমনের অস্বীকৃতি। এই আন্দোলনের ইতিবাচক দিক হল চরকায় সুতা কাটা এবং খাদি বস্ত্র উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করা, জাতীয় স্কুল কলেজ প্রতিষ্ঠা করা, নিরক্ষরতা ও অস্পৃশ্যতা দূরীকরণ কর্মসূচি গ্রহণ করা, দেশীয় শিল্পজাত পণ্য গ্রহণ করা, দেশের গণ্যমান্য মানুষদের নিয়ে সালিসি বোর্ড গঠন করা। 1920 খ্রিস্টাব্দের নাগপুর অধিবেশনে কংগ্রেস এই কর্মসূচি গ্রহণ করে গান্ধীজিকে অহিংস অসহযোগ আন্দোলন পরিচালনার সর্বময় দায়িত্ব অর্পণ করেন। 1929 খ্রিস্টাব্দের 23 ডিসেম্বর লাহোরে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনের পর 1930 খ্রিস্টাব্দের 2 জানুয়ারি লাহোরে কংগ্রেসের কার্যনির্বাহক কমিটির বৈঠক বসে। জাতির সামনে স্বাধীনতার আদর্শ তুলে ধরার উদ্দেশ্যে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির নির্দেশ মতো ও জওহরলাল নেহরুর সিদ্ধান্ত অনুসারে 1930 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি দেশ জুড়ে স্বাধীনতা দিবস উদযাপিত হওয়া বলে স্থির করা হয়। সিদ্ধান্ত মতে 1930 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি গ্রাম থেকে শহরের প্রতিটি অঞ্চলে বিপুল উৎসাহে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়। ওই দিন গান্ধীজি রচিত এবং কংগ্রেস কার্যনির্বাহক কমিটি কর্তৃক গৃহীত একটি শপথ বাক্য দেশের সর্বত্র পল্লী ও শহরাঞ্চলে পাঠ করা হয়। লক্ষ লক্ষ দেশবাসী দিনটিতে স্বাধীনতার শপথ গ্রহণ করেন। এই শপথ বাক্যে বলা হয়: ভারতবাসীর পরিশ্রমের ফলভোগ এবং সুযোগ সুবিধা দ্বারা জীবন বিকাশের জন্য স্বাধীনতা অর্জন করা তাদের জন্মগত অধিকার। যদি কোনো সরকার তাদের জনগণকে তাদের অধিকার হতে বঞ্চিত করে এবং তাদের উপর অত্যাচার করে, তবে ওই সরকারের পরিবর্তন বা উচ্ছেদ করার অধিকার ওই জনসাধারণের আছে। সুতরাং পূর্ণ স্বরাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমরা আইন অমান্য আন্দোলনের জন্য প্রস্তুত হব। সেদিনের সেই অভূতপূর্ব উৎসাহ উদ্দীপনার পর থেকে 1947 খ্রিস্টাব্দে দেশের স্বাধীনতা প্রাপ্তি পর্যন্ত প্রতি বছর 26শে জানুয়ারি দিনটি ভারতের স্বাধীনতা দিবস রূপে পালিত হয়। 1928 খ্রিস্টাব্দের নেহরু রিপোর্ট কার্যকর করতে ব্রিটিশ সরকারের সদিচ্ছার অভাব ও দেশের সর্বত্র ব্রিটিশ বিরোধী বিক্ষোভ ও অসন্তোষ আইন অমান্য আন্দোলনকে অনিবার্য করে উঠেছিল। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ভারতীয় অর্থনীতিকে গ্রাস করে। ব্যবসায়ী, কৃষক, মজুর সকলেই চরম দুর্দশার মধ্যে পড়ে। সব মিলিয়ে জনমনে এক চরম অস্থিরতা পরিলক্ষিত হয়। ব্রিটিশ সরকার দমনমূলক নীতি প্রয়োগ করে বিক্ষোভ দমনে সচেষ্ট হন। 1930 খ্রিস্টাব্দের 14 থেকে 16 ফেব্রুয়ারি জাতীয় কংগ্রেস সবরমতী আশ্রমে ওয়ার্কিং কমিটির মিটিং করে ও গান্ধীজির সিদ্ধান্ত অনুমোদন করে অহিংস আইন অমান্য আন্দোলন শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই আন্দোলনের যাবতীয় দায়িত্ব গান্ধীজির উপর অর্পণ করা হয়। গান্ধীজি প্রথমেই ঠিক করেছিলেন লবণ সত্যাগ্রহের দ্বারা আইন অমান্য আন্দোলনের সূচনা করবেন। 1930 খ্রিস্টাব্দে লবণের উপর দ্বিগুণ কর বসিয়ে ব্রিটিশ সরকার জনসাধারণের দুরবস্থা বাড়িয়ে দেয়।
এছাড়া সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করার উপর সরকারি নিষেধাজ্ঞা ছিল এবং এই নিষেধাজ্ঞা ভঙ্গ করা ছিল দণ্ডনীয় অপরাধ। 1930 খ্রিস্টাব্দের 2 মার্চ গান্ধী ভাইসরয় লর্ড আরউইনকে এক চিঠি লিখে লবণ উৎপাদনের উপর সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বলেন এবং চিঠিতে আরও উল্লেখ করেন যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারিত না হলে তিনি লবণ আইন অমান্য করবেন। ভাইসরয় লর্ড আরউইন গান্ধীজির দাবি অগ্রাহ্য করলেন ও এ প্রসঙ্গে তার সঙ্গে সাক্ষাৎ করতে অসম্মত হলেন। ক্ষুব্ধ ও অপমানিত হয়ে গান্ধীজি বড়লাটকে এক পত্রে লেখেন যে নতজানু হয়ে তিনি কেবলমাত্র এক টুকরো রুটি চেয়েছিলেন, বিনিময়ে তিনি পেলেন পাথর। এরপর থেকেই গান্ধীজি লবণ আইন ভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করেন। 1930 খ্রিস্টাব্দের 12 মার্চ 78 জন সত্যাগ্রহীকে নিয়ে গান্ধী গুজরাটের সবরমতী আশ্রম থেকে আরব সাগরের তীরে অবস্থিত ড্যান্ডি অভিমুখে পদযাত্রা শুরু করেন। সবরমতী আশ্রম থেকে প্রায় 200 মাইল দূরে অবস্থিত ড্যান্ডি উপকূলে পৌঁছাতে প্রায় 25 দিন সময় লেগেছিল। 5 এপ্রিল ড্যান্ডিতে পৌঁছান। একদিন উপবাস এবং প্রার্থনার পরে 6 এপ্রিল গান্ধী আরব সাগরের জল থেকে লবণ প্রস্তুত করে লবণ আইন ভঙ্গ করেন। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সহ দেশের অন্যান্য অংশে আইন অমান্য আন্দোলনের ক্রমবিস্তার ইংরেজ সরকারের গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু সমেত শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে আন্দোলনকারীদের মনোবল ভেঙে দেওয়া হয়। 1930 খ্রিস্টাব্দের 12 নভেম্বর লন্ডনে ভারতের রাজনৈতিক দলের প্রতিনিধিদের এক বৈঠক আহ্বান করা হয়। জাতীয় কংগ্রেসের কোনো প্রতিনিধি এই বৈঠকে যোগদান করেনি। কংগ্রেসের অনুপস্থিতিতে এই বৈঠকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড আশা প্রকাশ করেন যে কংগ্রেস পরবর্তী বৈঠকে যোগ দেবে। এই প্রচেষ্টায় সরকার বিনা শর্তে গান্ধীজিকে মুক্তি দেন। এরপর গান্ধী ভাইসরয় লর্ড আরউইনের সঙ্গে এক দীর্ঘ বৈঠকে অংশগ্রহণ করেন। 1931 খ্রিস্টাব্দের 5 মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্তানুসারে ঠিক হলো গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে নেবেন এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। 1931 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেসের একমাত্র প্রতিনিধিরূপে গান্ধী ও ভারতীয় মহিলা সমাজের প্রতিনিধি সরোজিনী নাইডু এই বৈঠকে যোগদান করেন। বৈঠকে গান্ধী ভারতে ভারতীয় প্রতিনিধিদের নিয়ে অবিলম্বে একটি দায়িত্বশীল সরকার গঠনের কথা বলেন। এই বৈঠকে তিনি গভর্নর জেনারেলের উপর ন্যস্ত বিশেষ ক্ষমতার বিপক্ষে মত প্রকাশ করেন। সাম্প্রদায়িক প্রশ্নে তিনি বলেন, I have not a shadow of doubt that the iceberg of communal difference will melt under the warmth of the sun of freedom. কিন্তু মুসলিম লীগ সমেত ভারতের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ গান্ধীজির প্রস্তাবের তীব্র বিরোধিতা করলে কোনো সুস্পষ্ট সিদ্ধান্তে আসা হয়নি। ফলে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের ব্যর্থতায় পর্যবসিত হয়। দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আলোচনা ব্যর্থ হলে গান্ধী 1931 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর ভারতে ফিরে দেখলেন যে গান্ধী আরউইন চুক্তি লঙ্ঘন করে ব্রিটিশ সরকার দেশ জুড়ে দমনমূলক নীতি অনুসরণ করে স্বৈরাচারী শাসন চালাচ্ছেন। এই পরিস্থিতিতে 1932 খ্রিস্টাব্দের 3 জানুয়ারি গান্ধী সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন। 4 জানুয়ারি গান্ধীকে গ্রেপ্তার করে কারারুদ্ধ করা হয়। কংগ্রেসকে বেআইনি সংগঠন রূপে নিষিদ্ধ করা হয় এবং কংগ্রেসের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। গান্ধী আইন চুক্তি আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়। 1932 খ্রিস্টাব্দের এই চুক্তি ভেঙে দিয়ে আবার আইন অমান্য আন্দোলন শুরু হয়। দ্বিতীয় গোলটেবিল বৈঠক চলাকালে ভারতের সাম্প্রদায়িক দলগুলোর সংকীর্ণ সাম্প্রদায়িক স্বার্থ নিয়ে টানাটানি ব্রিটিশ সরকারের নজর এড়ায়নি। সাম্প্রদায়িক ভেদ বুদ্ধিকে মদদ দিয়ে নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করতে ও ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন ব্যর্থ করে দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দের 16 আগস্ট তার
সাম্প্রদায়িক বাটোয়ারা বা কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেন। এই ঘোষণা অনুসারে মুসলমান, শিখ, ভারতীয় খ্রিস্টান এবং উন্নত সম্প্রদায়সমূহকে পৃথক নির্বাচনের অধিকার প্রদান করা হয়। এই ঘোষণায় তফসিলি জাতি এবং অন্যান্য উন্নত হিন্দুদের বর্ণ হিন্দুদের থেকে পৃথক সম্প্রদায় রূপে গণ্য করার কথা বলা হয়। সাম্প্রদায়িক বাটোয়ারায় হিন্দু জাতির উন্নত সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা হওয়ায় মহাত্মা গান্ধী ভীষণভাবে ক্ষুব্ধ হয়। তিনি উপলব্ধি করেন যে এই ব্যবস্থা হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করে অস্পৃশ্যতাকে উৎসাহিত করবেন। প্রতিবাদী গান্ধীজি জারবেদা জেলে বন্দী অবস্থায় 1932 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর থেকে আমরণ অনশন শুরু করেন। আমরণ অনশনে গান্ধীজির অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠলে শেষ পর্যন্ত 1932 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর ডক্টর ভীমজি রাও আম্বেদকর তার সঙ্গে পুনঃ চুক্তি স্বাক্ষর করেন এবং গান্ধীজি অনশন ভঙ্গ করেন। এই চুক্তি অনুসারে অনুন্নত এবং তফসিলি হিন্দুদের সঙ্গে বর্ণ হিন্দু সম্প্রদায়ের যৌথ নির্বাচনের ব্যবস্থা হয়। 1942 খ্রিস্টাব্দের ক্রিপস মিশনের ব্যর্থতার পরে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে ভারতের বোঝাপড়া শেষ করে দিয়ে গান্ধীজি তীব্র ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরিকল্পনা শুরু করেন। ভারতে ব্রিটিশের উপস্থিতি জাপানকে ভারত আক্রমণ করতে প্ররোচিত করবে। এই পরিস্থিতিতে গান্ধীজি 1942 খ্রিস্টাব্দের 26 এপ্রিল হরিজন পত্রিকাতে ভারত ছাড়া নামে একটি প্রবন্ধ লেখেন। এই প্রবন্ধে তিনি বলেন, ভারতে ব্রিটিশ শাসনের অবিলম্বে অবসান চাই। ভারতের স্বাধীনতা চাই কেবল ভারতের স্বার্থে নয়, চাই বিশ্বের নিরাপত্তার জন্য নাৎসিবাদ, ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ এবং এক জাতির উপর অন্য জাতির আক্রমণের অবসানের জন্য। এরপর 1942 খ্রিস্টাব্দের 14 জুলাই মহারাষ্ট্রের ওয়ার্ধা অধিবেশনে কংগ্রেস ওয়ার্কিং কমিটি গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব অনুমোদন করেন। 1942 খ্রিস্টাব্দে 8 আগস্ট কংগ্রেসের কার্যনির্বাহক সমিতি গান্ধীজির ঐতিহাসিক ভারত ছাড়ো প্রস্তাবের আইনগত স্বীকৃতি জানায় এবং সিদ্ধান্ত হয় যে 9 আগস্ট 1942 খ্রিস্টাব্দের অতি প্রত্যুষে আন্দোলন শুরু হবে। প্রস্তাবে আরো বলা হয়, ব্রিটিশ ভারত ছেড়ে চলে গেলে ভারতীয় জনপ্রতিনিধিরা একটি সামরিক সরকার গঠন করবে এবং সকলের গ্রহণযোগ্য একটি সংবিধান রচনা করবে। প্রস্তাব অনুমোদনের পর গান্ধীজি দৃঢ়কণ্ঠে ঘোষণা করেন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে, অর্থাৎ দেশ স্বাধীন করব, না হয় মৃত্যুবরণ করব। গান্ধীজির এই উদাত্ত আহ্বানের সঙ্গে সঙ্গে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। যথারীতি ব্রিটিশ সরকার 1942 খ্রিস্টাব্দের 9 আগস্ট ভোরে গান্ধীজিকে গ্রেপ্তার করে ও পুনায় আটক করে রাখে। শেষ পর্যন্ত সরকারি দমননীতির প্রচণ্ডতা, উপযুক্ত নেতৃত্বের অভাবে ভারত ছাড়ো আন্দোলন স্থগিত হয়ে আসে। ভারত ব্যবচ্ছেদের প্রস্তাবকে সহনীয় করার জন্য 1937 খ্রিস্টাব্দের জুন মাসে ভাইসরয় মাউন্টব্যাটেন, নেহেরু ও জিন্না বেতার ভাষণ দ্বারা ভারতবাসীর মানসিক প্রস্তুতি ঘটান। জওহরলাল নেহেরু জুন মাসের বেতার ভাষণে আক্ষেপ করেন যে একটি মহৎ কাজের দায়িত্ব আমাদের মতো ক্ষুদ্র মানুষ বহন করছি। আমি এই প্রস্তাব অর্থাৎ ভারত ব্যবচ্ছেদ হৃদয়ে কোনো আনন্দ সহ উত্থাপন করছি না, যদিও আমার মনে কোনো সংশয় নয় যে এটি হলো শ্রেষ্ঠ বিকল্প। মিস্টার মোহাম্মদ আলী জিন্নার প্রতিক্রিয়া ছিল এইরূপ, আমাদের ভাবতে হবে এই প্রস্তাব আপোষ না মীমাংসা, যাই হোক পাকিস্তান জিন্দাবাদ। মহাত্মা গান্ধী এই নাটকীয় ঘোষণা থেকে দূরে ছিলেন। ভারত ব্যবচ্ছেদের জন্য তার অন্তরের গভীর দুঃখ তিনি একাই বহন করেন। মানু গান্ধীর বিবরণ থেকে জানা যায় যে 1 জুন ভোরে গান্ধী বলেন, সর্দার ও জওহরলাল মনে করে যে আমার পরিস্থিতি বুঝতে ভুল হচ্ছে, দেশ ভাগ হলে নাকি শান্তি ফিরবে। তারা মনে করে আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিশক্তি ক্ষয় পেয়েছে, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সমস্যা সমাধানের জন্য আমরা ভুল পথে এগুচ্ছি। আমি হয়তো বেশি দিন বাঁচব না। ভাবি প্রজন্ম জানুক এই বৃদ্ধ কি যন্ত্রণা সহ্য করেছে। 1948 সালের 30 জানুয়ারি গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। সেই সময় তিনি দিল্লির বিড়লা হাউসে রাত্রিকালীন পথসভা করছিলেন।
তার হত্যাকারী নাথুরাম গডসে ছিলেন একজন হিন্দু মৌলবাদী, যার সাথে চরমপন্থী হিন্দু মহাসভার যোগাযোগ ছিল। গডসে এবং সহায়তাকারী নারায়ণ আপ্তেকে পরবর্তীতে আইনের আওতায় এনে দোষী সাব্যস্ত করা হয়। 1949 সালের 14 নভেম্বর তাদের ফাঁসি দেওয়া হয়। মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সফল নেতা। তিনি ভারতের জাতির জনক। ভালোবেসে লোকেরা তাকে বাপু বলে ডাকে। সত্যাগ্রহ এবং অহিংস আন্দোলনের মতো বিরল কিন্তু শক্তিশালী অস্ত্রের দ্বারা ব্রিটিশ রাজকে নড়বড়ে করে দিয়েছিলেন গান্ধীজি। যারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন, তাদের কাছে গান্ধীর রাজনৈতিক কর্মধারা বিতর্কিত হলেও সাধারণ মানুষের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছিলেন এই আত্মত্যাগী স্বাধীন ভারতের স্বপ্নদ্রষ্টা। অতি সাধারণ সাদামাটা কালো শুকনো চেহারার লোকটি তার অসামান্য এবং অসাধারণ জীবনের মাধ্যমে নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং এর মতো ব্যক্তিত্বের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সুমহান কর্মকাণ্ডের জন্য তাকে মহাত্মা উপাধিতে ভূষিত করলেন। গান্ধীজি মনে করতেন, স্ট্রেংথ ডাজ নট কাম ফ্রম ফিজিক্যাল ক্যাপাসিটি, ইট কামস ফ্রম ইনডোমিটেবল উইল। অর্থাৎ শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না, শক্তি আসে অদম্য ইচ্ছা থেকে। 1869 সালে 2 অক্টোবর ব্রিটিশ ভারতের গুজরাটের পোরবন্দরে এক বেনিয়া হিন্দু পরিবারে মহাত্মা গান্ধীর জন্ম হয়। তার বাবা করমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দরের দিওয়ান, আর মা পুতলিবাই ছিলেন বৈষ্ণব পরিবারের মেয়ে। শিশু গান্ধী যথেষ্ট রঙিন মেজাজের ছিলেন। প্রথাগত কোনো কিছুই খুব সহজে মেনে নেওয়া তার স্বভাব ছিল না। কুকুরের কান ধরে মোচড় দেওয়া তার প্রিয় খেলা ছিল। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দ্বারা গান্ধী বুঝতে পেরেছিলেন, সত্য আর প্রেম হলো মানব জীবনের সবচেয়ে বড় গুণ। 13 বছর বয়সের গান্ধী কস্তুরবা মাখনজিকে বিয়ে করেন। সেই বয়সে বিয়ে তার কাছে তেমন কিছুই ছিল না। বিয়ে উপলক্ষে নতুন পোশাক পরতে পেরেই তিনি খুশি হয়েছিলেন, কিন্তু বয়সের সাথে সাথে স্ত্রীর প্রতি তার টান এবং আকর্ষণও বাড়তে থাকে। এমনকি পড়াশোনায় মন দেওয়াটাও তার জন্য কঠিন হয়ে পড়ে। পরবর্তী সময়ে তার স্ত্রী তার সমস্ত আন্দোলনের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিলেন। মহাত্মা গান্ধীর শিক্ষাজীবন শুরু হয় 9 বছর বয়সে। রাজকোটের এক স্থানীয় স্কুলে গণিত, ইতিহাস, ভাষা ও ভূগোলের প্রাথমিক শিক্ষা লাভ করেন। 1888 সালে গান্ধীজি ভাবনগরের শ্যামল দাস কলেজে ভর্তি হন এবং পরে মাউজি দাওয়ে যোশী নামে এক পারিবারিক বন্ধু তাকে বুদ্ধি দেন লন্ডনে গিয়ে আইন পড়ার জন্য। মাংস আর মেয়ে মানুষ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে গান্ধী তার মা এবং স্ত্রীকে রাজি করিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন এবং লন্ডনে সফলভাবে তার আইনের পাঠ সমাপ্ত করলেন। লন্ডন থেকে ফেরার পর আইনজীবী হিসেবে কাজ পেতে গান্ধীর বেশ বেগ পেতে হয়। এই সময় 1893 সালে এগিয়ে আসেন আবদুল্লাহ নামে এক ভদ্রলোক। আবদুল্লাহ ছিলেন এক বণিক, যার দক্ষিণ আফ্রিকায় জাহাজের ব্যবসা ছিল। নিজের এক জ্ঞাতি ভাইয়ের আইনজীবী হিসেবে কাজ করার জন্য গান্ধীকে দক্ষিণ আফ্রিকা আসার আমন্ত্রণ জানান তিনি। এই আমন্ত্রণই ছিল গান্ধীর জীবনের সবচেয়ে বড় মোড় পরিবর্তনকারী ঘটনা। কারণ সেই সময় কৃষ্ণবর্ণ এবং ভারতীয়রা জাতি বিদ্বেষের শিকার হলে গান্ধীজি ওই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। দীর্ঘ 21 বছর আফ্রিকায় বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য লড়ে 1915 সালে গান্ধীজি এক পরিপক্ক নেতা হয়ে ভারতে ফেরেন এবং তিনি বললেন, বি দ্য চেঞ্জ দ্যাট ইউ ওয়ান্ট টু সি ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পৃথিবীতে যে পরিবর্তন তুমি দেখতে চাও তা নিজ থেকেই শুরু করো। 1920 সালে কংগ্রেসের নেতৃত্ব গ্রহণের আগ পর্যন্ত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গান্ধী একাধিক বিদ্রোহের নেতৃত্ব দেন, যেগুলোকে সম্মিলিতভাবে সত্যাগ্রহ আন্দোলন বলা যায়। বিহারের চম্পারণে চাষিদের উচ্চমাত্রায় কর দিতে বাধ্য করা হতো এবং ইচ্ছার বিরুদ্ধে বিশেষ করে নীল এবং তুলা চাষ করতে বাধ্য করা হতো। 1917 সালে গান্ধীজি ইংরেজদের এই পদক্ষেপের বিরুদ্ধে গর্জে উঠলেন
চম্পারণের পর খেদার কৃষক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে নিজের জাত চেনাতে সক্ষম হয়েছিলেন। 1918 সালের বন্যায় খেদার ফসল ক্ষতিগ্রস্ত হবার পরেও ব্রিটিশ সরকার খাজনা মকুব না করলে তিনি কৃষকদের ব্রিটিশ সরকারকে প্রদেয় সকল প্রকার শুল্ক দিতে নিষেধ করে ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন। মহাত্মা গান্ধীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলনটি ছিল অসহযোগ আন্দোলন। তিনি বিশ্বাস করতেন ব্রিটিশরা ভারতে জেঁকে বসতে পেরেছে ভারতীয়দের পরোক্ষ সহযোগিতার কারণেই। তাই তিনি দেশবাসীকে ব্রিটিশদের সাথে অসহযোগে নামতে উদ্বুদ্ধ করেন। গান্ধীর নীতি ছিল কোনো প্রকার সহিংসতায় না জড়িয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়া, ব্রিটিশদের পণ্য বর্জন করা, খাদ্য বস্ত্রে সম্পূর্ণ আত্মনির্ভরশীল হয়ে ওঠা, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানো। গান্ধীজি ভারতবাসীদের ব্রিটিশ সরকারের চাকরি, ব্রিটিশ প্রতিষ্ঠানে অধ্যয়ন, ব্রিটিশ আদালতে আইন চর্চা সবকিছু থেকে অব্যাহতি নেওয়ার আহ্বান জানান। 10ই মার্চ তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং 6 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন মহাত্মা গান্ধী। কিন্তু অসুস্থতার কারণে 2 বছর পরেই মুক্তি লাভ করেন তিনি বললেন, ইউ ক্যান চেইন মি, ইউ ক্যান টর্চার মি, ইউ ক্যান ইভেন ডিস্ট্রয় দিস বডি, বাট ইউ উইল নেভার ইমপ্রিজন মাই মাইন্ড। অর্থাৎ তোমরা আমাকে শেকল দিয়ে বাঁধতে পারো, তোমরা আমাকে অত্যাচার করতে পারো, এমনকি তোমরা আমার এই শরীরটাকে ছিন্ন ভিন্ন করতে পারো, কিন্তু তোমরা কখনোই আমার মস্তিষ্ককে বন্দী করতে পারবে না। গান্ধী জানতেন ভারতের স্বাধীনতা অর্জনে হিন্দু মুসলিম একতা কতটা প্রয়োজন, আর তাই খিলাফত আন্দোলনেও তিনি সমানতালে আত্মনিয়োগ করলেন। খিলাফত আন্দোলনের মধ্য দিয়ে গান্ধী মুসলিম সম্প্রদায়ের সমর্থন লাভ করলেও অনেক হিন্দুত্ববাদী নেতা তাতে অসন্তুষ্ট হন, কিন্তু তার উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রাখা। 1930 সালে ব্রিটিশ সরকার লবণের উপর কর আরোপ এবং ভারতীয়দের লবণ উৎপাদন বেআইনি ঘোষণা করলে গান্ধীজি লবণ সত্যাগ্রহ শুরু করেন। প্রতিবাদ হিসেবে তিনি নিজের সবরমতী আশ্রম থেকে 240 মাইল দূরের সমুদ্র উপকূলবর্তী গ্রাম ডান্ডি অভিমুখে পদযাত্রা শুরু করলেন। 12ই মার্চ 1930 খ্রিস্টাব্দে 78 জন বিশ্বস্ত সহচর নিয়ে গান্ধীজি এই যাত্রা শুরু করেন। প্রতিদিন 10 মাইল করে হেঁটে তারা 24 দিনে 240 মাইল পথ পাড়ি দেন। এই যাত্রাপথে অগণিত মানুষ তার সঙ্গী হয়েছিলেন। 6 এপ্রিল গান্ধী ডান্ডি পৌঁছান এবং লবণ আইন ভঙ্গ করেন। ব্রিটিশ সরকার গান্ধীকে আবারও জেলবন্দি করে। সেই সাথে আন্দোলনে যোগ দেওয়া প্রায় 60,000 মানুষকেও জেলে পোড়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে 1942 সালে গান্ধীজি শুরু করেন ভারত ছাড়ো আন্দোলন। এবার আর কোনো পরোক্ষ নীতি অবলম্বন না করে সরাসরি ব্রিটিশদের ভারত ছাড়ার দাবি জানান মহাত্মা গান্ধী। এটাই ছিল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সবচেয়ে মারমুখী আন্দোলন। তার সেই কালজয়ী বিখ্যাত ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে ধ্বনিতে মুখরিত হল ভারতের আকাশ বাতাস। ফলে 9 আগস্ট 1942 সালে গান্ধীজিকে গ্রেপ্তার করে পুনের আগা খাঁ প্যালেসে আবারও আটকে রাখা হয়। 1943 সালের শেষের দিকে বিশ্বযুদ্ধে ক্ষতবিক্ষত ব্রিটিশরা ভারতের স্বাধিকার প্রদানের অঙ্গীকার করলে আন্দোলনটি থেমে যায়। শেষমেশ 1947 সালে ভারত অর্জন করে তার কাঙ্ক্ষিত প্রিয় স্বাধীনতা। কিন্তু গান্ধীজি নিশ্চিত জানতেন স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করাটাই বেশি কঠিন, আর তাই তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন স্বাধীন ভারতে হিন্দু মুসলিম সম্প্রীতির উপর। উপমহাদেশ জুড়ে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক দাঙ্গার তীব্রতা গান্ধীর সমৃদ্ধ ভারতের স্বপ্নকে চুরমার করে দেয়। দাঙ্গা থামানোর উদ্দেশ্যে ক্লান্ত আহত হৃদয় 78 বছরের বৃদ্ধ গান্ধী আমরণ অনশন শুরু করেন। তিনি মনে করেন, ইন এ জেন্টল ওয়ে ইউ ক্যান শেক দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ভদ্রভাবে নম্রভাবেই সারা পৃথিবীকে নাড়িয়ে দেওয়া যায়। দিল্লির বিড়লা হাউসে উগ্রপন্থী নাথুরাম গোডসের নির্মম গুলিতে 30শে জানুয়ারি 1948 সালে হঠাৎ থমকে যায় 79 বছরের একটি বীরত্বপূর্ণ মহান জীবন। তিনি বিশ্বাস করতেন, টু বিলিভ ইন সামথিং অ্যান্ড নট টু লিভ ইট ইজ ডিসঅনেস্ট, অর্থাৎ কোনো কিছুতে বিশ্বাস করে সেই মোতাবেক জীবনযাপন না করাটা অসততা।
তিনি বলে গেলেন, মাই লাইফ ইজ মাই মেসেজ।